এসএমসি হোসেলাইন এর নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি এম শামসুল আমিন, সাবেক অতিরিক্ত পরিচালক এনএসআই প্রধানমন্ত্রীর কার্যালয়, অতিরিক্ত পরিচালক মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রথম সচিব এবং কনসুলার বাংলাদেশ উপদূতাবাস কলকাতা এবং নানান কিছু সংগঠনের সাথে আপনি জড়িত। বড় বড় সরকারি চাকরি আপনি করেছেন। কলকাতায় যে দায়িত্বে আপনি ছিলেন প্রথম সচিব কনসুলার, আসলে সারা ভারতে বাংলাদেশের এই দূতাবাস কিভাবে ভাগ করা হয়েছে এবং সেখানে যেমন আমরা যেমন দেখি যে বাংলাদেশে আছে ভারতের রাষ্ট্রদূত, আমেরিকার রাষ্ট্রদূত, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রদূতও পৃথিবীর বিভিন্ন দেশে আছে, কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় এর কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আপনার এই কলকাতা দিল্লি মিলিয়ে ভারতের বিষয়টি একটু আমাদের পরিষ্কার করবেন, আমাদের দূতাবাসের অবস্থান। আমাদের নর্মালি যেটা আমাদের হাই কমিশনার বলি বা অ্যাম্বাসেডার বলি, কমনওয়েলথ কান্ট্রি হলে হাই কমিশনার বলি আর নন কমনওয়েলথ কান্ট্রিগুলো হচ্ছে অ্যাম্বাসেডার বলি আমরা। আমাদের হাই কমিশনার নর্মালি প্রত্যেক দেশের রাজধানীতে থাকেন, অফিসটা মূল অফিসটা প্রত্যেক দেশের রাজধানীতে হয়। ঠিক সেই হিসাবে দিল্লিতে আমাদের হাই কমিশনার সাহেব বসেন। এরপরে অঞ্চল ভিত্তিক সব দেশে কিন্তু এরকম নাই, বাট ইন্ডিয়া যেহেতু বড় দেশ আর আমাদের প্রতিবেশী দেশ, অনেক প্রচুর লোকজন আসা যাওয়া করে, সেজন্য ভারতে আমাদের আরও কয়েকটি সহকারী হাইকমিশন অফিস বা উপসহকারী হাইকমিশন অফিস আছেন। কোথায় কোথায় আছে? এর মধ্যে আগরতলা আছে সহকারী হাইকমিশন অফিস, ত্রিপুরা আগরতলা, যেটা আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলার একদম বর্ডারে। তারপরে কলকাতা তো আছেই বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অফিস, আরেকটু এক গ্রেড উপরে সহকারী হাইকমিশনার, উপ হাইকমিশনার, দেন হাইকমিশনার। এছাড়া আমাদের বোম্বেতে আছে, জি, যেটা আমরা মুম্বাই বলি এখন, সেখানে আছে। রিসেন্টলি আর দুই জায়গায় হয়েছে, আসামে হয়েছে। তো আমেরিকাও তো অনেক বিশাল দেশ, সেখানে আমেরিকা তো আছে, সেখানে লস অ্যাঞ্জেলেসে আছে, ওয়াশিংটনতে আছেই আমাদের অ্যাম্বাসেডর হাই কমিশনার। এছাড়া নিউ ইয়র্কে আছে কনসাল অফিস এন্ড লস অ্যাঞ্জেলেসে আছে কনসাল অফিস, মানে কি উপ হাই কমিশনার। জি, তাহলে আমরা জানলাম একটি তথ্য, আপনি এনএসআই তে ছিলেন। জি, আমাদের যে কোনো জায়গায় সরকারি চাকরি থেকে শুরু করে এনএসআই কে আমরা অনেক বড় জায়গায় রাখি, যে এনএসআই রিপোর্ট ক্লিয়ারেন্স এই বিষয়টা। এনএসআই আসলে কি পদ্ধতিতে কাজ করে, মানুষ সম্পর্কে কিভাবে তদন্ত করে বা তাদের কাছে রিপোর্টটা কিভাবে আসে, এটা একটু আমাদেরকে একটু বলবেন, যদিও খুবই কনফিডেন্সিয়াল বিষয়টা। এক্স্যাক্টলি, এনএসআই তে আমাদের তো একটা ওথ আছে, রিটায়ারমেন্ট পরেও আমরা অনেক কথা হয়তো বলতে পারবো না, সেটা অন্য সার্ভিসের মতো নয়। এখানে এনএসআই কি কাজ করে এটা আসলে বলা কঠিন, তবে এটা বলা সহজ, এনএসআই কি কাজ করে না অথবা কোন কাজ করে না। NSI, it has got no boundary actually, no upper line, no bottom line. NSI can initiate any report if NSI desires, or if it comes under the knowledge of the purview of the NSI. But anti-state এবং anti-government যে কোনো অ্যাক্টিভিটিসকে NSI তার কর্মপরিধির মধ্যে নিয়ে আসতে পারে। অ্যান্টি স্টেট এবং অ্যান্টি গভর্নমেন্ট, মানে যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের পক্ষে NSI যত রকম কাজ করে, সরকার এবং দেশ, সরকার এবং দেশ, সেটা বলি। আর মানুষের এই যে রিপোর্টগুলি বিভিন্ন জায়গায় এনএসআই সঠিকভাবে তুলে আনার জন্য একদম মানে এক্সপার্ট এই বিষয়ে, না? সমূলে আমরা তাই মনে করি, তবে এই ক্ষেত্রে আমাদের মেইন সোর্সের উপর নির্ভর করি আমরা বেশিরভাগ ক্ষেত্রে, যেটা আমরা সিনেমায় টিনেমায় দেখতাম সোর্স মানে হচ্ছে ভিক্ষুক, এটা পুলিশেও আছে। এনএসআই সোর্সগুলো একটু সফিস্টিকেটেড হয়, শিক্ষিত হয়, ভালো পর্যায়ের হয়, এইভাবে চিন্তা করে। সোর্স মানে যে এনএসআই তে চাকরি করবে তা না, আপনি সোর্স মানে হচ্ছে যাকে তাকে আপনারা সোর্স বানাতে পারেন। এক্স্যাক্টলি, ভেরি গুড। আপনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে কাজ করেছেন, আপনার কাছে কি মনে হয় যে মাদককে কি নিয়ন্ত্রণ করা যায়, আর নিয়ন্ত্রণ করতে আসলে কি কি করতে হয়? নিয়ন্ত্রণ তো অবশ্যই করা যায়, তবে 100% আসলে নট পসিবল না, আসলে কখনোই পসিবল না, এই দেশ সারা ওয়ার্ল্ডে কোথাও না। বাট চেষ্টা তো আমরা করেছি বা চেষ্টা করে এখন যারা আছে বা গভর্নমেন্ট চেষ্টা করে। তো এটা আসলে মূলত নিয়ন্ত্রণ করা অনেকগুলো বিষয় আছে। পরিবার থেকে শুরু করতে হবে প্রথম, আমি যেটা মনে করি আর কি। আসলে যে পরিবার যদি সচেতন না হয়, গার্ডিয়ানরা সচেতন না হয়, স্কুল কলেজে সেভাবে শিক্ষা দেওয়া না হয়, তাহলে কিন্তু এটাকে 100% নির্মূল করা সম্ভব হবে না, কোনো সন্দেহ নেই। তো এক্ষেত্রে মাদক বর্তমানে এখন তো অনেক ম্যান পাওয়ার বেড়েছে, অনেক আগে অনেক লিমিটেশন ছিল, আমাদের সময় অনেক লিমিটেশন ছিল, ইকুইপমেন্টের অভাব ছিল, বাজেটের সমস্যা ছিল। কিন্তু মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজ চলমান চলছে, আপনাদের সময়ও ছিল, এখনো চলছে, কিন্তু মাদকের সংখ্যা, মাদকের ব্যবহার
সবকিছুই তো বেড়েছে। বেড়েছে, কোনো কোনো ক্ষেত্রে কমেছে, কোনো ক্ষেত্রে বেড়েছে। এখন আগে যেমন ছিল ফেন্সিডিল ছিল, মাদকের ধরন পরিবর্তন হয়েছে, কিন্তু ধরন এবং বিভিন্ন জিনিসও পরিবর্তন হয়েছে। মাদকের যেগুলো সেবন করি সেগুলো পরিবর্তন হয়েছে এবং অনেক সফিস্টিকেটেড হয়ে গেছে এখন। তো সেক্ষেত্রে নতুন নতুন এগুলোর সময় গভর্নমেন্টও চেষ্টা করতেছে এগুলোকে সেভাবে ফেস করার জন্য। মাদকের যখন এই জবটা করতেন সবচেয়ে প্রতিবন্ধকতা কি মনে হতো আপনার কাছে? এই যে দায়বদ্ধতা নিয়ন্ত্রণের, যখন করতে পারছেন না বা পারেন না, তখন একটা নিজের প্রতি গিল্টি আসে না? সেই জায়গাটা কি ছিল? আসলে ব্যক্তিগতভাবে আসে, পেশাগত পর্যায়ে অবশ্যই আছে, থাকে, অবশ্যই ছিল। আপনি ঢাকা কলেজে লেখাপড়া করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, দুইটাই বাংলাদেশের সবচেয়ে বড় জায়গা। এই দুইটির আপনাদের সময়কার অবস্থান মূল্যায়ন, বর্তমান সময়ের অবস্থান মূল্যায়ন সম্পর্কে আপনার কি ধারণা, আপনি কি বক্তব্য দেবেন? আমি ঢাকা কলেজে তো 73-74 সালের ছাত্র। বাংলাদেশে আমরা বলতে গেলে সেকেন্ড ব্যাচ, আমাদের আরেকটা ব্যাচ ছিল। তো তখনকার পরিস্থিতি পরিবেশ আর এখনকার পরিস্থিতি পরিবেশ তো অবশ্যই এক নয়। তখন তো পড়ালেখার মান ভালো ছিল, যে যার ফলে আমরা ভালো কলেজ বলতে ঢাকা কলেজকেই চুজ করেছি এই সময়। এবং সেক্ষেত্রে আপনারা চুজ করেছেন মানে আপনারা ভর্তি পরীক্ষায় টিকেছেন এবং এই পড়ার সুযোগ পেয়েছেন, অনেকে পাননি। না, আমি তো অন্য কলেজে পড়তে পারতাম, চিটাগাং গভর্নমেন্ট কলেজে পড়তে পারতাম, নটরডেমে পড়তে পারতাম, কিন্তু ঢাকা কলেজ চুজ করেছি যে দ্যাট ওয়াজ দি ওই সময়ের জন্য আমি মনে করি বেস্ট কলেজ ছিল। আর সব ভালো ছাত্ররাই এখানে যখন ভর্তি হতো। আমি সৌভাগ্যবান, আমি তো ওই কলেজে পড়ার সময় আমি অনেক ব্রিলিয়ান্ট ছেলেকে পেয়েছি এবং আমি আরও ভাগ্যবান, আমি বঙ্গবন্ধুর ছেলে শেখ জামালকে পেয়েছি আমার ব্যাটসম্যান হিসাবে। আবার দুর্ভাগ্য বলেন আর সৌভাগ্য বলেন, খন্দকার মুশতাক আমাদের ছেলে, খন্দকার ইশতাককে আমি পেয়েছি আমার ক্লাসমেট হিসাবে। দুজনকেই পেয়েছি আমার ক্লাসমেট হিসাবে ওই সময়। বাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটি উপন্যাস লিখেছেন আহমদ ছফা, গাভী বৃত্তান্ত, পড়েছেন? ওই যে ঢুকে মানুষ হয়ে বেরোচ্ছে গরু হিসেবে, ওইটা গাভী বৃত্তান্ত আহমদ ছফার ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে লেখা একটি বিখ্যাত উপন্যাস। সেখানে একজন উপাচার্যের এবং শিক্ষকদের পলিটিক্স, উপাচার্য হয়ে ওঠার গল্প, শিক্ষক এবং ছাত্রদের সম্পর্ক খুব সুন্দরভাবে উনি ওই সময়টাকে তুলে ধরেছিলেন। ওকে, তো আপনি একটি স্কুল এবং কলেজের সভাপতি। স্কুল এবং কলেজের সভাপতি হওয়ার দায়িত্ব কি, সুবিধা কি আর অসুবিধা কি? এটা আসলে একটা সম্মানজনক একটা পোস্ট, এটা হলে অনারারি একটা পোস্ট। এটা হলো সামাজিক কর্মকাণ্ডের একটা অংশ হিসাবে আমি সেটাকে নিয়েছি, যে এখানে আসলে প্রাপ্তি বলতে কোনো ওইভাবে কোনো আর্থিক বা অন্য কোনো প্রাপ্তি নেই, একমাত্র সম্মান অথবা বলেন যে সমাজকর্ম হিসাবে যেটা প্রাপ্তি সেটা। তো এটা আমার এলাকার স্কুল, যে স্কুলে আমি পড়াশোনা করেছি 10 বছর, তো আমি সেই স্কুলে আমাকে অফার দেওয়া হয়েছে সভাপতি হওয়ার জন্য। আমি সভাপতিত্ব করছি এবং একটা কলেজ চালাচ্ছি, একটা স্কুল চালাচ্ছি। আপনার এই যে নন এমপিও একটা কলেজটা নন এমপিভুক্ত, এটা গত 12 বছর থেকে আমরা আসলে নিজেরাই এটার টিচারদের। এগুলোর বেতন কোত্থেকে আসে? এটা যারা প্রাক্তন ছাত্র যারা আমরা আছি, আমাদের সংগঠন আছে, সেখানে সবাই হেল্প করে। আমি একটু বেশি করি, আমার পরিবার একটু বেশি করে, বাট আমাদের অন্যান্য যারা এক্স স্টুডেন্ট তাদের কাছ থেকে আমরা নিয়ে এটা এইভাবে চালিয়ে আসছি। আশা করছি খুব সহসাই এমপিভুক্ত হয়ে যাবে। বড় বড় বিদ্যাপীঠ, বড় বড় চাকরি, সমাজসেবা, অনেক মানুষের সাথে মেশা, সবকিছু মিলিয়ে আপনার জীবনে অনেক অভিজ্ঞতা। আপনি সমস্ত জীবনের অভিজ্ঞতাকে যদি সারমর্ম করে বলেন, জীবনের মানে কি, জীবনের দর্শন কি, জীবনটা আসলে কি, আমাদেরকে একটু বলবেন? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। এসএমসির ওট স্যালাইন। এটা জীবনটা আসলে আমি মনে করি যখন যা তখন তাকে সেভাবে মেনে নেওয়া, গ্রহণ করা। এটা যদি আমি আমার সাথে বড় একটা উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে, সেটা আমি হয়তো অর্জন করতে পারলাম না, তাতে হতাশ হওয়ার কিছু নেই। আমি যখন যেটা পাই, আমার সাধ্যে যেটা কুলায়, আমার শ্রমে, আমার মেধায় যেটা আমার সামনে আসবে, সেটাকে আমি সহজভাবে যদি গ্রহণ করতে পারি, তাহলে আমি মনে করি আমার কোনো সমস্যা হবে না। আর যদি আমি অতি লোভ করি যে আমাকে এটা পেতেই হবে, নিতেই হবে, সেক্ষেত্রে সেটা পাওয়ার জন্য আমাকে অন্য চিন্তা ভাবনা করতে হবে। আপনি বলতে চাচ্ছেন যে অল্পতে তুষ্ট থাকাই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। বর্তমান সমাজে কেউ কি অল্পতে তুষ্ট, আপনার কি মনে হয়? না, তা না। বিশেষ করে যারা আপনারা বড় বড় কর্মকর্তা, বড় জায়গায় কাজ করেন, তারা তো আপনারা অল্পতে তুষ্ট হনই না। এই সংখ্যা এখন একেবারেই কম। কারণ কি? কারণ এখন অনেক জীবনটা অনেক বিভিন্নমুখী হয়ে গেছে, এখন অনেক সুযোগ সুবিধা এসে গেছে, অনেক কিছু
মানে অনেক কিছু দেখে দেখে মানুষ এগুলো পাওয়ার চেষ্টা করতেছে। আগে তো এগুলো ছিল না আসলে তো কিছু। তার মানে কি সোশ্যাল মিডিয়া এবং সবকিছু ওপেন হয়ে যাওয়াতে সেটাই মিন করছে। মানুষের লোভ লালসা বেড়ে গেছে, মানুষ দেখতেছে, সারা পৃথিবীকে দেখতেছে, উন্নত বিশ্বে কিছু দেখতেছে। সুতরাং এগুলো পাওয়ার জন্য তাদের একটা আকাঙ্ক্ষা, একটা লোভ তৈরি হচ্ছে প্রত্যেকের মধ্যে। সেটা পাওয়ার জন্য তখন সে অনৈতিক কাজগুলো করার চেষ্টা করতেছে আসলে মূলত। শিক্ষা ব্যবস্থা বর্তমানে যা আছে তা নিয়ে আপনার অভিমত কি? এটা খুব একটা সুখকর নয়। আমি দেখেছি আমি তো 12 বছর স্কুল কলেজের সঙ্গে জড়িত আছি, কিন্তু আসলে গত কয়েক বছর ঘন ঘন সিলেবাস পরিবর্তন হওয়া, শিক্ষা কারিকুলাম পরিবর্তন হওয়ার কারণে একটু আসলে সমস্যাই হচ্ছে। বিশেষ করে শিক্ষকরা কিন্তু এটার সঙ্গে অ্যাডজাস্ট করে উঠতে পারছে না, তারা এটার সঙ্গে কোঅপ করতে পারছে না। ট্রেনিং নিয়ে একটা কাজ শুরু করলো, দেখা যায় পরের বছর আরেকটা সিলেবাস, আরেকটা কারিকুলাম চলে আসলো। এটার জন্য একটু সমস্যা ইদানিং হচ্ছে, কিন্তু গত 5 বছর আগে এটা ছিল না। এই গত 5 বছরের মধ্যে দেখছি অনেকগুলো পরিবর্তন হয়ে গেছে, হচ্ছে। তাহলে আমি কিন্তু নিজেও অনেক কিছু দেখে বুঝে উঠতে পারছি না। এটা আমার মনে একটা বিষয় শুরু করলে কমপক্ষে এটা 8-10 বছর চলা উচিত। এই যে বর্তমান সোশ্যাল মিডিয়া, ঘন ঘন পরিবর্তন হওয়া ঠিক না। বর্তমান সোশ্যাল মিডিয়া, টেকনো পৃথিবী, হাতের কাছে স্মার্টফোন, এগুলো ব্যবহার করা আপনাদের সময় তো এত কিছু ছিল না, ছিলই না। এখন এই যুগে এই জিনিস ছাড়া তো চলা মুশকিল। তো আপনি যে এখনো কাজকর্ম করছেন এই টেকনিক্যাল জগতের সাথে, আপনি কিভাবে নিজেকে খাপ খাইয়েছেন, কতটা কষ্ট হয়েছে? আমি 100% এখন খাপ খাওয়াইতে পারিনি, তবে মোটামুটি চেষ্টা করছি। যেগুলো একেবারে মোটামুটি প্রয়োজন মনে করছি সেগুলো রপ্ত করে শিখে ফেলেছি আর কি। আর হয়তো বাকিটা পারবো না বা করার দরকারও হবে না আমি মনে করি। সেক্ষেত্রে আমার যে যারা চারপাশে আছে, ছেলেরা আছে, শিক্ষকরা আছে, তারাই আমাকে সাপোর্ট দিচ্ছে, হেল্প করছে। চ্যানেলের দর্শকের জন্য কিছু কথা যদি বলেন, সেই কথাগুলো আমরা স্মরণ রাখবো। ধন্যবাদ। আমি আসলে সরকারি চাকরি করলেও কিন্তু আমার মূল ফোকাস হচ্ছে সমাজকর্ম। আসলে আমি তখন চাকরিতে থাকাকালীনও কিন্তু অনেক সোশ্যাল ওয়ার্ক করেছি, তখন থেকে এখনও করছি। এখন ফুল টাইম আমি সমাজকর্ম নিয়ে আছি। সমাজকর্ম কাজটা আসলে অনেকে খুব সহজ মনে করেন, আসলে কিন্তু অত সহজ নয়। তবে এটা সহজ না হলেও আমি মনে করি আমাদের প্রত্যেকেরই অবসর জীবনে কিছু কিছু সমাজকর্ম করা উচিত, সমাজসেবা করা উচিত। তাহলে আমি মনে করি আমার দেশ, আমার জাতি, আমার শিক্ষা, আমার এলাকা, আমার গ্রাম, আমার স্কুল অবশ্যই উপকৃত হবে। আমাদের সবাইকে এদিকের চেষ্টা করা উচিত। শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থাকলে সব কিছু পাওয়া সম্ভব হবে না। চ্যানেলকে ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। নেক্সট। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।